আসসালামু আলাইকুম। পাঠচিন্তার পক্ষ থেকে আছি আমি মোহাম্মদ মুশফিকুর রহমান। তো আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার 11-এর তুল্যরোধ টপিকটা নিয়ে একটু আলোচনা করব। তুল্যরোধ টপিকটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। এখান থেকে সিকিউ তো এমসিকিউ তো থাকেই, পাশাপাশি সিকিউয়ে কোশ্চেন সহজ হলে গতে দেখা যায় যে তুল্যরোধের অনেক সহজ সহজ ম্যাথ দিয়ে দেয় 3 মার্কের জন্য। প্লাস ঘতে উচ্চতর দক্ষতার জন্য যে ম্যাথগুলো থাকে ওইখানেও মোস্ট অফ দ্য কেস দেখা যায় যে তুল্যরোধ বের করে দেন ফার্দার প্রসেস যেগুলো আছে ওগুলো কমপ্লিট করতে হয়। তো তুল্যরোধ এই জন্য সবচেয়ে চ্যাপ্টার 11-এর মধ্যে অন্যতম একটা ইম্পর্ট্যান্ট টপিক। ঠিক আছে, তো তুল্যরোধ জিনিসটা আসলে কি এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। আগে আমি একটা সার্কিট আঁকি। এই সার্কিটে দুইটা রোধ আছে। আচ্ছা, এই সার্কিটে যে দুইটা রোধ আছে এই দুইটা রোধের পরিবর্তে এই দুইটা রোধকে যদি আমি একটা রোধে কনভার্ট করতে পারতাম, যদি আমি এমন আঁকতে পারতাম সার্কিটটা যেখানে কেবলমাত্র একটা রোধ আছে, তাহলে এই যে দুইটা রোধ ছিল এই দুইটা রোধের তুল্য রোধ হইতো এই সিঙ্গেল রোধটা। তুল্য রোধ হচ্ছে সেই জিনিস, তুল্যরোধ জিনিসটা আসলে কি? তুল্যরোধ জিনিসটা হচ্ছে কোনো রোধের সন্নিবেশে সংযুক্ত যে রোধগুলো থাকে এই রোধগুলোর পরিবর্তে যদি আমি এমন একটা রোধ প্রতিস্থাপন করতে পারি যাতে সার্কিটের ইলেকট্রন ফ্লো না সরি তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য অপরিবর্তিত থাকে। তো তড়িৎ প্রবাহ আর বিভব পার্থক্য যদি অপরিবর্তিত থাকে তাহলে এই রোধটা হবে এই দুইটা রোধের তুল্য রোধ। এই রোধটা একাই, এই দুইটা রোধ যেই কাজ করতেছে এই সিঙ্গেল রোধটা একাই সেই সেম কাজ করতেছে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য অপরিবর্তিত থাকলে। ঠিক আছে, তো এটাকে আমরা বলতেছি তুল্য রোধ। তো যদি আমরা একটু মোডারেট সংজ্ঞায় আসি বা পরীক্ষার খাতায় আমরা কীভাবে লিখবো সেটা যদি একটু চিন্তা করি, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে কোনো রোধের সন্নিবেশে সংযুক্ত যে রোধগুলো আছে এই রোধগুলোর পরিবর্তে যদি এমন একটা রোধ প্রতিস্থাপন করা হয় যেন বর্তনীর টোটাল মোট তড়িৎ প্রবাহ এবং মোট বিভব পার্থক্য অপরিবর্তিত থাকে, তাহলে ওই যে প্রতিস্থাপিত রোধ যেটা আমরা প্রতিস্থাপন করলাম ওইটাকে আমরা বলতেছি হচ্ছে এই সন্নিবেশের তুল্য রোধ। আচ্ছা, তো তুল্য রোধ আসলে আমরা আমাদের 19-এর বইয়ে দুই প্রকার যে সার্কিট আছে, শ্রেণী সন্নিবেশ এবং সমান্তরাল সন্নিবেশ, এই দুইটা সন্নিবেশের জন্য তুল্যরোধের দুটো সূত্র দেওয়া আছে। যেমন শ্রেণী সন্নিবেশ যেটা, এই শ্রেণী সন্নিবেশের জন্য তুল্যরোধের সূত্রটা দেওয়া আছে আর এস সমান R1 প্লাস R2 প্লাস ডট 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 প্লাস RN। আর সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে সূত্রটা দেওয়া আছে। আচ্ছা, আমি আগে একটা সমান্তরাল সন্নিবেশ আঁকি। সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে সূত্রটা দেওয়া আছে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস ডট 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 প্লাস 1/RN। ঠিক আছে, তো এই সূত্রটার প্রমাণ আমরা একটু দেখতে চাই, তো আমরা একটু প্রমাণে চলে যাই। আমরা যদি দেখি শ্রেণী বর্তনীর ক্ষেত্রে প্রমাণটা যদি আগে দেখার চেষ্টা করি, তাহলে শ্রেণী বর্তনীর ক্ষেত্রে আমরা আগে একটা শ্রেণী বর্তনী আঁকি। তো আমাদের শ্রেণী বর্তনীটা যদি আমরা আঁকি, এখানে আমরা কিছু রোধ দিই। সাপোজ আমাদের এই বর্তনীতে তিনটা রোধ আছে, তিনটা রোধে আঁকি, তিনটা রোধ আছে অ্যান্ড এই রোধগুলোর নাম হলো R1, R2, R3 এবং এই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আছে I এবং বর্তনীর বিভব পার্থক্য এই যে তড়িৎচালক শক্তি E। ঠিক আছে, তো এখন যদি আমরা লক্ষ্য করি বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত যদি হতে হয় তাহলে বর্তনীর মধ্যে অবশ্যই বিভব পার্থক্য থাকতে হবে। R1-এর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হতে হয়, আমরা কি জানি তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। তো R1, R2, R3 এর মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হতে হয়, তড়িৎ যদি এইভাবে প্রবাহিত হতে হয়, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের তড়িৎ প্রবাহ কম হতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের তড়িৎ প্রবাহ কম হতে হবে এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টের তড়িৎ প্রবাহ কম হতে হবে। তড়িৎ প্রবাহ এই দিক থেকে এই দিকে ধীরে ধীরে বিভব পার্থক্য এই দিক থেকে এই দিকে কমবে। তাহলে তড়িৎ প্রবাহ, আমি কি একটু আগে ভুল বলছি কিনা ঠিক সঠিক খেয়াল নাই, মেবি ভুল বলছি। তো বিভব পার্থক্য এই দিক থেকে এই দিকে কমবে, যার ফলে তড়িৎটা প্রবাহিত হবে। ঠিক আছে, কারণ তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। তো এখন যদি আমরা এই R1-এর দুই পাশের দুটো পয়েন্টকে আইডেন্টিফাই করি, এটাকে যদি আমরা লিখি VA অ্যান্ড এটাকে যদি আমরা লিখি VB, তাহলে এই পয়েন্টটার নাম আমরা দিই VC অ্যান্ড এই লাস্ট পয়েন্টটার নাম আমরা দিই VD।
ভিডি, ঠিক আছে। তো তাহলে ভি এ ইজ গ্রেটার দ্যান ভিবি ইজ গ্রেটার দ্যান ভিসি ইজ গ্রেটার দ্যান ভিডি, তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। তো এই ইমেজটাকে আমরা এখন একটু ছোট বানায় নিয়ে আসি, ছোটো বানায় একটু কর্নারে ইমেজটাকে রাখি, ঠিক আছে। তো এখন যদি আমরা একটু লক্ষ্য করি, ওহমের সূত্র অনুযায়ী আমরা কী জানি, ভি ইজ ইকুয়ালস টু আইআর, রাইট? ভি ইজ ইকুয়ালস টু আইআর। এটাকে একটু দেখি কিছু করা যায় কি না, এটাকে এক সাইডে একটু রেখে দিই, সরি, এটাকে একটু এক সাইডে রেখে দিই, কারণ এইটা আমাদের লাগবে। তো এখন যদি আমরা এই ওহমের সূত্র অনুযায়ী একটু ভাবার চেষ্টা করি, যেহেতু ইলেকট্রিসিটি এই দিক থেকে যাচ্ছে, পাস হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে R1-এর মধ্য দিয়ে, আমি কথাটা লিখলাম না, মানে কথায় আর লিখলাম না, জাস্ট আমি তো বলতেছি মুখে, জাস্ট শুনলেই হবে মেবি, আর এটা মানে অতটা ইম্পর্টেন্টও না যে পরীক্ষায় আসবে, জাস্ট বোঝার জন্য বলা। তো R1 এর দুই পাশে বিভব পার্থক্য কী? এইখানে বিভব আছে VA, এই সাইডে বিভব আছে VB, তাহলে VA মাইনাস VB। R2 এর দুই পাশে বিভব পার্থক্য কী আছে? VB মাইনাস VC। এবং R3 এর দুই পাশে বিভব পার্থক্য কী আছে? R3 এর দুই পাশে বিভব পার্থক্য আছে হচ্ছে VC মাইনাস VD, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি, ওহমের সূত্র অনুসারে আমরা বলতে পারি, যেহেতু পুরো সার্কিটের মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা বলতে পারি ওহমের সূত্র অনুসারে VA মাইনাস VB ইজ ইকুয়ালস টু IR, রাইট? কারণ V ইজ ইকুয়ালস টু IR, তাহলে VA মাইনাস VB ইজ ইকুয়ালস টু কি? I R1, যেহেতু R1-এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, R1-এর দুই পাশে বিভব পার্থক্য VA মাইনাস VB, আর I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে VA মাইনাস VB ইজ ইকুয়ালস টু IR1। একইভাবে আমরা বলতে পারি VB মাইনাস VC ইজ ইকুয়ালস টু IR2 অ্যান্ড VC মাইনাস VD ইজ ইকুয়ালস টু IR3, ঠিক আছে। তো এটাকে, এই তিনটা সমীকরণকে আমরা তিনটা নাম দিই, 1 নাম্বার, 2 নাম্বার অ্যান্ড 3 নাম্বার সমীকরণ। এখন যদি আমরা এই তিনটাকে যোগ বিয়োগ করি, তাহলে দেখো তো এখানে VB এই VB ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই VC ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকতেছে কি VA মাইনাস VD। তাহলে এখানে আমরা লিখতে পারি VA মাইনাস VD ইজ ইকুয়ালস টু, এখান থেকে I কমন যায়, তাহলে I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3, ঠিক আছে। আচ্ছা, অলরাইট, তো এটা আমরা লিখতে পারি। তো এবার যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা এবার মোটামুটি এই সাইডে আমাদের কাজ শেষ। তো এখন আমরা মনে মনে একটা জিনিস কল্পনা করব। আমরা কল্পনা করব যে আমরা অলরেডি এমন একটা সার্কিট পেয়ে গেছি, যে এই সার্কিটে এমন একটা রোধ আছে, এমন একটা তুল্য রোধ আমরা পেয়ে গেছি, যাতে করে আমাদের সার্কিটের টোটাল তড়িৎ প্রবাহ এক থাকে এবং বিভব পার্থক্য এক থাকে। তাহলে কি আমরা এই রোধটাকে আমরা মনে মনে তুল্য রোধ হিসেবে ধরে নিলাম, আমরা কল্পনার জগতে ভেবে নিই যে এই রোধটাকে আমরা তুল্য রোধ হিসেবে পেয়ে গেছি, এবং এই রোধটার আমরা একটা যদি নাম দিই, এই রোধটার নাম আমরা দিলাম RS, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু পরের পেজে যাওয়ার চেষ্টা করি, জিনিসটাকে কপি করে নেওয়ার চেষ্টা করি, কপি করে এটাকে জাস্ট কপি না কাট করে নিয়ে যাই, অ্যান্ড এখানে এটাকে জাস্ট পেস্ট করে দিই, ব্যাস, অলরাইট। তো এখন যদি আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি, এখানেও আমরা দেখি ওহমের সূত্র প্রযোজ্য হবে। তো ওহমের সূত্র যদি প্রযোজ্য হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আচ্ছা, অবভিয়াসলি এখানে স্টার্টিং পয়েন্ট কী ছিল? এখানে স্টার্টিং পয়েন্ট কী ছিল? VA ছিল স্টার্টিং পয়েন্ট, এন্ড এন্ডিং পয়েন্ট ছিল কি? VD। তাহলে এখানে স্টার্টিং পয়েন্ট কী হবে? VA, এন্ড পয়েন্ট কী হবে? VD। তাহলে ওহমের সূত্র অনুসারে আমরা কী লিখতে পারি? VA মাইনাস VD ইজ ইকুয়ালস টু IRS। আচ্ছা, এখন দেখো তো, এই যে সমীকরণটা আমরা লিখছিলাম, এটাকে যদি আমরা 4 নাম্বার দিই, আর এটাকে যদি আমরা 5 নাম্বার দিই, তাহলে দেখো তো এখানে কি আছে? VA মাইনাস VD ইজ ইকুয়ালস টু IR1 ইন্টু R1 প্লাস R2 প্লাস R3, আর এখানে কি আছে? VA মাইনাস VD ইজ ইকুয়ালস টু IRS। দুইটারই কি লেফট সাইড সেম না? তাহলে আমরা কি 4 এবং 5 তুলনা করতে পারি না? 4
এবং 5 যদি আমরা তুলনা করি তাহলে আমরা এখানে কি লিখতে পারি, I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3 ইজ ইকুয়ালস টু I RS। ঠিক আছে, তো এইবার যদি আমরা এখান থেকে আই কেটে দিই তাহলে এখানে কি আসে আলটিমেটলি RS সমান R1 প্লাস R2 প্লাস R3। দেখো আমরা আমাদের এই যে কাঙ্ক্ষিত মান ছিল সেটা পেয়ে গেছি। আচ্ছা, এখানে R3 পর্যন্ত আমরা রাখছি। এখানে যদি আমরা n সংখ্যক রোধ নিতাম তাহলে লাস্টে আমাদের Rn আসতো। ঠিক আছে, যেহেতু আমরা 3টা রোধ নিছি 3 পর্যন্ত আসছে, যদি n সংখ্যক রোধ নিতাম আমাদের Rn পর্যন্ত আসতো। ঠিক আছে, তো এইগুলো আমাদের হচ্ছে শ্রেণী বর্তনীর ক্ষেত্রে। এখন যদি আমরা সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে চিন্তা করি, সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে কী হবে জিনিসটা, প্রথমে আমরা একটা সমান্তরাল বর্তনী আঁকি। প্রসেসটা ফুললি সেম, প্রসেসের মধ্যে কিছুই নতুন নাই, জাস্ট আমরা একটা সমান্তরাল বর্তনী আঁকার চেষ্টা করি। ঠিক আছে, তো এরকম একটা সমান্তরাল বর্তনী আমরা আঁকি। ঠিক আছে, অ্যান্ড সমান্তরাল বর্তনীর কি আমরা জানি প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য একই থাকে, মানে এটা হচ্ছে VA, এটা হচ্ছে VB, অ্যান্ড এখান দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়ার পরে এই পয়েন্টে এসে এই যে একদম এক্স্যাক্টলি এই পয়েন্টটা থেকে তড়িৎগুলো তিনটা লাইনে, তড়িৎ প্রবাহগুলো তিনটা লাইনে ডিভাইড হয়ে যাবে। এই লাইনে কিছু তড়িৎ প্রবাহিত হবে, এই লাইনে কিছু তড়িৎ প্রবাহিত হবে এবং এই লাইনে কিছু প্রবাহিত হবে, এবং এটা প্রবাহিত হবে রোধ অনুযায়ী। তো সেই টপিকে আমরা পরে যাচ্ছি। তো আমরা আপাতত ধরে নেই যে এখানে এই লাইনে I1 পরিমাণ তড়িৎ গেছে, অ্যান্ড এই রোধের মধ্যে দিয়ে I2 পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, অ্যান্ড এই রোধের মধ্যে দিয়ে I3 পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে। ঠিক আছে, তো এটা আমরা আপাতত ধরে নিই, অ্যান্ড আমাদের রোধগুলোর নাম আমরা দিয়ে দিই, এখানে R1, দ্বিতীয়টা R2, অ্যান্ড লাস্টেরটা R3। অলরাইট, তো এখন আমরা যদি খেয়াল করি এখানে দেখো, যখন আমরা তড়িৎ প্রবাহিত করা শুরু করব তখন তড়িৎ প্রবাহ মানে এই যে এই সার্কিটের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এই বিন্দুতে যখন আসবে, মানে এই VA-টাকে তো আমরা এই বিন্দু ধরতেছি তাই না, এই বিন্দু বিভক্ত VA আর এই বি বিন্দু বিভক্ত VB, তাহলে এই বিন্দুতে তড়িৎ প্রবাহটা এসে তিনটা রোধের মধ্য দিয়ে ভাগ হয়ে যাবে। দেখো উপরে চলে গেছে I1, নিচে মাঝখানের লাইন দিয়ে চলে গেছে I2, এবং শেষের লাইন দিয়ে চলে গেছে I3। এবং আমরা ধরে নিয়েছি যে এই যে এ বিন্দুর বিভব VA এবং বি বিন্দুর বিভব ধরে নিয়েছি আমরা VB। ঠিক আছে, তো এখন আমরা যদি এখানে ওহমের সূত্রটা প্রয়োগ করি তাহলে দেখো তো এখানে কি হয়েছে, I1 যেটা কিনা প্রবাহিত হয়েছে R1-এর মধ্য দিয়ে, এটার দুই সাইডে তড়িৎ প্রবাহ আছে VA আর VB। তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, তাহলে আমরা বলতে পারি VA বড়, VB ছোট, এবং এর মধ্য দিয়ে R1-এর মধ্য দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। আমরা লিখতে পারি I1 ইজ ইকুয়ালস টু VA মাইনাস VB বাই কী লিখতে পারি R1, কারণ ওহমের সূত্র অনুযায়ী আমরা কী জানি I ইজ ইকুয়ালস টু V বাই R, এটাই তো ওহমের সূত্র, রাইট? তো এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখলাম। আচ্ছা, তো এটা আমি একটু মুছে দিই আমার লেখার সুবিধার্থে। তো দেন আমরা সিমিলারলি কী লিখতে পারি, I2 সমান কি VA মাইনাস VB বাই R2, অ্যান্ড I3 সমান কি লিখতে পারি VB মাইনাস VC, সরি VB মাইনাস VC না, VA মাইনাস VA মাইনাস VB বাই R3, রাইট? কারণ কি, যে দেখো R2 এর মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে I2, এই যে R2 এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে I2, অ্যান্ড দুই প্রান্তের বিভব পার্থক্য ছিল তিনটার ক্ষেত্রেই সেম, মানে VA মাইনাস VB, অ্যান্ড এখানে R3 এর মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে I3 পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, তাই I3 ইজ ইকুয়ালস টু কি V বাই R3, V ইকুয়ালস টু কি VA মাইনাস VB। তাহলে এভাবে আমাদের তিনটা সমীকরণ আমরা দাঁড়া করাইলাম। এখন এই তিনটা সমীকরণকে তিনটা নাম দিই, 1 নং, 2 নং, 3 নং দিই। দেওয়ার পরে এই ফুল জিনিসটাকে আমি একটু ছোট করে আনবো, আচ্ছা সরি, এই ফুল জিনিসটাকে একটু ছোট করে জাস্ট
এখানে রাখবো। অ্যান্ড দেন আমরা ওই যে সেম আগের প্রসেস, এখানে আমরা কি ধরে নিছিলাম না, মানে যখন আমরা শ্রেণী বর্তনীর ক্ষেত্রে তুল্যরোধটা প্রমাণ করলাম, তুল্যরোধের সূত্রটা প্রমাণ করলাম, তখন আমরা ধরে নিছিলাম যে আমরা অলরেডি এমন একটা রোধ পেয়ে গেছি যেটা এই সার্কিটের তুল্যরোধ হিসেবে কাজ করে। তো এখানেও আমরা সেম জিনিসটা ধরে নিব। আমরা পরের পেজে যদি যাওয়ার চেষ্টা করি, পরের পেজে গিয়ে আমরা জাস্ট একটা রোধ ধরে নিব যেটা এই রোধের তুল্যরোধ হিসেবে কাজ করে, ঠিক আছে? তো ধরে নিলাম এই রোধটা এইখানে যে এই যে R1 R2 R3 ছিল, এই যে এই সার্কিটের যে রোধগুলো ছিল এই সার্কিটের তুল্যরোধ হিসেবে কাজ করতেছে। তো এটা যদি আমরা ধরে নিই সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি দেখো তো। এখন যদি আমরা এই রোধটার একটা নাম দিই, এই রোধটার নাম দিলাম আমরা আরপি, যেহেতু এটা প্যারালাল সার্কিট তাই আরপি নাম দিলাম। তো আরপি ইজ ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, এখানে সেই সেম আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটা আমাদের প্রথম আদি প্রান্ত ভিএ, শেষ প্রান্ত ছিল কি ভিবি, এই যে আদি প্রান্ত ছিল ভিএ, শেষ প্রান্ত ছিল ভিবি। তাহলে এখানে আমরা ওহমের সূত্র প্রয়োগ করে লিখতে পারি আই ইজ ইকুয়ালস টু ভিএ মাইনাস ভিবি বাই আরপি, এটাই তো লিখতে পারি, রাইট? কারণ কি আই ইজ ইকুয়ালস টু ভি বাই আর, তাহলে এখানে দুই প্রান্তের বিভব পার্থক্য কত আছে, ভিএ মাইনাস ভিবি, সেটা ভি এর জায়গায় বসছে, আর এর জায়গায় বসছে আরপি, আর আই তো আই। তো এখন এইটাকে যদি আমরা যোগ করে দিতাম, দেখো তো এই তিনটা সমীকরণকে যদি আমরা আগে যে তিনটা সমীকরণ বের করছিলাম এগুলোকে যদি যোগ করে দিতাম, তাহলে আমাদের এখানে কী আসতো আলটিমেটলি, I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়ালস টু আমাদের আসতো VA মাইনাস VB, দেখো এটা কিন্তু কমন যায় সবগুলো থেকে, ইন্টু 1 বাই, আচ্ছা ওয়েট, জায়গায় মনে হয় হবে না, সো এটা একটু ছোটো করে নেই। এখানে আমরা লিখতে পারি কি 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, রাইট? এটাই তো লিখতে পারি। দেখো রাইট সাইড যোগ করে দিছি, লেফট সাইডগুলো যোগ করে দিছি। সো আলটিমেটলি এই যে ভিএ মাইনাস ভিবি কমন যায় সবগুলো থেকে, এটা কমন নিয়ে নিছি অ্যান্ড এই তিনটা যোগ করে দিছি। আচ্ছা ঠিক আছে, অলরাইট। তো এরপরে আমরা এই 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 যে সমীকরণটা বের করলাম লাস্টে, তো এখানে দেখো তো কী আছে, I1 প্লাস I2 প্লাস I3। এই I1 প্লাস I2 প্লাস I3 কি এই আই থেকেই তৈরি হয়েছিল না, এই যে আই এ পয়েন্টে গেল, এ পয়েন্টে যাওয়ার পরে তিনটা লাইন ডিভাইড হয়ে গেল, তিনটা ভাগে ভাগ হয়ে গেল, অ্যান্ড এগুলোর নামকরণ আমরা করছিলাম I1 প্লাস I2 প্লাস I3। তাহলে এই তিনটা আইকে যদি আমরা প্লাস করে দিই তাহলে আমরা আলটিমেটলি কী পাবো, আলটিমেটলি আমরা পেয়ে যাব আমাদের সেই পুরনো আই, অ্যান্ড নিচে আমরা পেয়ে যাব এই যে এই সমীকরণটি আমরা পেয়ে যাব নিচে। জাস্ট এটা পেস্ট করে দিই এখানে, অলরাইট। সো VA মাইনাস VB ইন্টু 1 মাইনাস R1 প্লাস 1 মাইনাস R2 প্লাস 1 মাইনাস R3, এটাই তো পাইলাম। জাস্ট এখানে চেঞ্জটা হয়েছে কি, কোথায়, আই এর ক্ষেত্রে চেঞ্জটা হয়েছে খালি, ঠিক আছে? তো এই সমীকরণটাকে আমরা নাম দিয়ে দিলাম 4 নং সমীকরণ হিসেবে, এটার নামকরণ করে ফেলি। সাপোজ এটা 4 নং সমীকরণ, অ্যান্ড এই যে পরে আমরা যে সমীকরণটা বের করছিলাম এটাকে দিলাম 5 নম্বর সমীকরণ। তাহলে এই 4 আর 5 তুলনা করে আমরা কি লিখতে পারি, দেখো তো দুই সাইডেই কিন্তু আই আছে, এই যে দুইটারই কিন্তু লেফট সাইডে আই আছে। তাহলে আমরা লিখতে পারি VA মাইনাস VB ইন্টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 is equals to VA মাইনাস VB, সরি এটা আসলে একটু নিচে হওয়া দরকার, VA মাইনাস VB ইন্টু 1/RP। এই যে দেখো এটা জাস্ট ভেঙে লিখছি, দ্যাটস ইট। তো এখান থেকে আমরা যদি এই যে এটা ক্যান্সেল আউট করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত সেই সূত্র থাকে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, ঠিক আছে? তো এই যে দেখো আমাদের সেই প্রমাণ হয়ে গেছে, যেটা আমরা একদম ফার্স্ট পেজে বলছিলাম। এখানে এই যে এখানে আমরা RN পর্যন্ত বিবেচনা করছিলাম তাই RN পর্যন্ত আসছে, আর প্রমাণের জন্য যেহেতু আমরা 3টা রোধ নিছি তাই আমাদের R3 পর্যন্ত আসছে, দ্যাটস অল। আচ্ছা, তো আমরা যদি একটু সামারিতে যাই, সামারির দিকে যদি যাই, কী আছে জিনিসটা,
এখানে আমরা শ্রেণীর ক্ষেত্রে যদি যাই, এটা আমাদের শ্রেণী বর্তনীর ক্ষেত্রে আমরা কী করছিলাম, তিনটা রোধ ধরে নিয়েছিলাম। তিনটা রোধের ক্ষেত্রে R1, R2, R3 তিনটার নামকরণ করছিলাম এবং এই সার্কিটের মধ্যে দিয়ে ধরে নিয়েছিলাম I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন R1-এর দুই প্রান্তের বিভব পার্থক্য ছিল ভি, এই সাইডে ছিল VA, এই সাইডে VB, আর R2-এর এই পাশে বিভব ছিল VC, অ্যান্ড সবার লাস্টের বিন্দুতে বিভব ছিল VD। ওহমের সূত্র অনুযায়ী আমরা লিখছিলাম যে V = IR, এই সূত্র থেকে আমরা লিখছিলাম VA - VB = IR1, যেহেতু R1-এর দুই পাশের বিভব পার্থক্য VA VB। সেম প্রসিডিউর ফলো করে আমরা তিনটা লাইন লিখছি, লিখে আমরা যোগ করে দিছি, দেন আলটিমেটলি আমরা আমাদের একটা সমীকরণ পেয়েছি। এবং তারপরে আমরা ধরে নিয়েছিলাম যে আমরা একটা তুল্যরোধ পেয়ে গেছি এবং সেই তুল্যরোধটাকে আমরা বর্তনীতে সেট করে দিয়েছিলাম। সেট করে দেওয়ার ফলে আমরা এই যে স্টার্টিং পয়েন্ট, ইন পয়েন্টের বিভব পার্থক্য লিখলাম, V = IR পেলাম। এই সমীকরণ দুটো তুলনা করে আমরা আমাদের সূত্র পেয়ে গেলাম, RS = R1 + R2 + R3 + RN। অ্যান্ড এই সূত্র আমাদের শ্রেণীবর্তনীর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্র। তারপরে যদি আমরা পরের ক্ষেত্রে যাই, পরে আমরা এখানে সমান্তরাল বর্তনীর সূত্রটা প্রমাণ করছি। সেই সেম একই প্রসিডিউর ওহমের সূত্র অনুযায়ী আমরা এই তিনটা সমীকরণ বের করছি, তিনটাকে আমরা যোগ করে দিছি, আলটিমেটলি আমরা একটা ফাইনাল সমীকরণ পাইছি, ওইটাকে আমরা এই সমীকরণের সাথে তুলনা করে এখানে প্রমাণ করছি। ঠিক আছে, তো এখন যদি আমরা একটু কিছু প্র্যাকটিসের দিকে যাই, প্র্যাকটিসের দিকে গেলে দেখা যাবে, আমার মনে হয় না যে কারো এই টাইপের বর্তনীতে সমস্যা থাকতে পারে। এই যে এই টাইপের যে ইজি বর্তনীগুলো থাকে, ধরো এটা 5 ওহম, এটা 2 ওহম, তাহলে এখানে RS সমান কত হবে, 7 ওহম, রাইট? এটা তো একদম সবাই পারে। দেন যদি এটা সমান্তরাল বর্তনী থাকতো তাহলে ওইটাও সবাই পারে, তাহলে হয়তো কি 1/RP সমান হয়তো 1/7 + 1/2, এখানে যত আসে তত, 7 × 2 = 14, আর এখানে আসতো কত, 2 + 7 = 9/14 আসতো, 9/14 ওহম। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের মাথায় সেট করে নাও, এটা কিন্তু ওহম ইনভার্স, এটা কিন্তু আমাদের অ্যান্সার না। অতএব আরপি সমান কি, আরপি সমান কিন্তু 14/9, ঠিক আছে? এটা কিন্তু বেশ ভুল হয় সবারই, অনেকে করে কি 1/RP লিখে এসে ওইখানেই অ্যান্সার, এখানে এই যে এই লাইনেই অ্যান্সারটা ফিনিশ করে দেয়। এটা কিন্তু কখনোই করা যাবে না, এটা কিন্তু আলটিমেটলি ভুল, এটা কিন্তু ওহম ইনভার্স বের হয়েছে, 1/RP ওহম কিন্তু বের হয় নাই, কত ওহম তড়িৎ প্রবাহ বিভব রোধ, এটা কিন্তু বের হয় নাই। আচ্ছা, তো আমার ক্ষেত্রে আমি যখন স্টুডেন্ট ছিলাম বা আমি যখন এসএসসি এক্সামের প্রিপারেশান নিতেছিলাম তখন দেখা যেত, আমি যখন এসএসসি স্টুডেন্ট ছিলাম তখন দেখা যেত কি আমার এক টাইপের বর্তনীতে বেশ ঝামেলা লাগতো। বর্তনীটা যদি আমি একটু রিকল করার চেষ্টা করি, বর্তনীটা মনে হয় অনেকটা এরকম ছিল, এরকম তিনটা রোধ দেওয়া থাকতো এবং আলটিমেটলি কানেকশান একটা দেওয়া থাকতো এখান থেকে এখানে, আরেকটা দেওয়া থাকতো এখান থেকে এখানে। এই টাইপের বর্তনীগুলো আমার বেশ প্রবলেম হতো, দেখা যেত মোস্ট অফ দ্য টাইম দেখা যেত যে এই বর্তনীগুলো সলভ করতে গেলে আটকাই যেতাম। তো এই বর্তনীগুলো সলভ করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, দেখো তো এটা কি শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে, এইটাকে বুঝতে হবে। এখন যদি আমরা এই বর্তনীর রোধগুলোকে একটু পয়েন্ট দিই, যদি ইন্ডিকেট করার চেষ্টা করি, দেখো তো এই পয়েন্টটা, একটা নাম আমি দিলাম এ পয়েন্ট, তাহলে এইটা যদি এ পয়েন্ট হয়, এইটা কি পয়েন্ট দেখো তো, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে এই পয়েন্ট দুটা কানেক্টেড, এই পয়েন্টে আর এই পয়েন্টে বিভব পার্থক্য সেম, ঠিক না? তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টে যদি বিভব পার্থক্য সেম হয় তাহলে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটাও এ পয়েন্ট। আবার দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টটাও আমরা দেখতে পাইতেছি সেম পয়েন্ট, তাহলে ধরে নিই এটা বি পয়েন্ট, তাহলে এটা যদি বি পয়েন্ট হয় এটাও বি পয়েন্ট। তাহলে এই রোধটাকে যদি আমরা একটু সরলীকরণ করি তাহলে রোধটা কেমন দাঁড়ায়, দেখো এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এই পাশে নিয়ে আসো, এই পয়েন্টটা এই পাশে নিয়ে যাও, এটাকে জাস্ট তুমি মোটামুটি 180 ডিগ্রি রোটেট করে দাও, 180 তো মনে হয়, হ্যাঁ 180 ডিগ্রি, বা হ্যাঁ জাস্ট ধরো এমন আছে, ধরো এটা রাইট আছে এটা লেফট আছে, তুমি এই পয়েন্টটাকে লেফটে নিয়ে আসো, এই পয়েন্টটাকে রাইটে নিয়ে যাও, তাহলে দেখবা এই রোধটাকে এই পয়েন্টটাকে লেফটে নিয়ে আসবা, এটাকে রাইটে নিয়ে যাবা, তাহলে দেখবা সার্কিটটা একদম ইজিলি সলভ হয়ে যাচ্ছে। তো আমি একটু চেষ্টা করি সার্কিটটা আঁকার, সরলকৃত সার্কিটটা আঁকার চেষ্টা করি। তো দেখো আমরা যদি
এই পয়েন্টটাকে লেফটে নিয়ে আসার চেষ্টা করি, এটাকে রাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে সার্কিটটা অনেকটা এমন দাঁড়ায়। এই যে ধরো আমাদের এ পয়েন্ট, এটাকে আমরা যদি এ পয়েন্ট ধরি তাহলে দেখা যাচ্ছে কি হচ্ছে, এ পয়েন্ট কানেক্টেড আছে কই, এই যে রাইট। আচ্ছা আচ্ছা, তো আমরা যদি একটু লক্ষ্য করি এ পয়েন্ট কোন কোন রোধের সাথে কানেক্টেড আছে। দেখো তো, এই রোধের বাম পাশে কি একটা এ পয়েন্ট আছে, আবার এই রোধের এখানে একটা এ পয়েন্ট আছে, এই রোধেরও সাথে একটা এ পয়েন্ট আছে। তাহলে তিনটা রোধই এ পয়েন্টের সাথে কানেক্টেড আছে নাকি নেই? আছে। তো এখন আমরা যদি দেখি, সাপোজ এটা এই পয়েন্ট, এখানে একটা রোধ আছে, এটাও এই পয়েন্টের সাথে আরেকটা রোধ, অ্যান্ড এটাও এই পয়েন্টের সাথে আরেকটা রোধ। ঠিক আছে, তিনটা রোধই যেহেতু এই পয়েন্টের সাথে কানেক্টেড আছে, তাহলে জিনিসটা এরকম হবে, তিনটা রোধেরই একটা প্রান্ত এই পয়েন্টের সাথে কানেক্টেড। এখন যদি আমরা আবার বি পয়েন্টের ক্ষেত্রে চিন্তা করি, দেখো তো প্রথম রোধের একটা পয়েন্ট কি, একটা পয়েন্ট কিন্তু বি পয়েন্ট, আবার সেকেন্ড রোধের একটা প্রান্ত কি, বি পয়েন্ট, থার্ড রোধের একটা প্রান্ত কি, বি পয়েন্ট। তাহলে এই সবগুলো রোধেরই আরেকটা প্রান্ত কি, বি প্রান্ত। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা একদম খুবই ইজি একটা সমান্তরাল সার্কিট হয়ে গেল। অ্যান্ড এখন যদি আমরা এখানে মান দেওয়া থাকতো, মান অনুযায়ী সলভ করে দিতে পারতাম। আচ্ছা, তো এবার আমরা আসি আরেকটু ট্রিকি কোশ্চেনে। আমি এসএসসি লাইফে যেই টিচারের কাছে পড়তাম, তো উনি আমাকে একদিন একটা সার্কিট দিছিল, তো ওই সার্কিটটা একটা আমি দেওয়ার চেষ্টা করি, দেখি তোমরা পারো কি না, বা অডিয়েন্সের কেউ পারে কিনা। অনেকেরই পারার কথা, অনেকেই হয়তো পারবে। আচ্ছা, তো সার্কিটটা অনেকটা এরকম। এখানে একটা রোধ আছে, অ্যান্ড এইখানে আরেকটা রোধ আছে, অ্যান্ড এইখানে আরেকটা রোধ আছে, তারপর এইখানে একটা রোধ আছে, এইখানে একটা রোধ আছে। ঠিক আছে, অ্যান্ড এখানে একটা ব্যাটারিও ধরো আছে। এই হচ্ছে সার্কিট, এবং রোধগুলোর মান দেওয়া আছে। এইটা ধরো 7 ওহম, তাহলে এটা ধরো 21 ওহম, আর এটা ধরো 5 ওহম, আর এটা ধরো 15 ওহম। ঠিক আছে, তো দেখো তো এই বর্তনীতে, আচ্ছা আমি তো মাঝের রোধটার মান দিই নাই কোনো, তো এটা ধরো 4 ওহম আছে। তো এটা যদি 4 ওহম থাকে, তাহলে দেখো তো এইখানে কোনো মিল খুঁজে পাওয়া যায় কিনা রোধগুলোর মধ্যে, বা ইলেকট্রিসিটি কেমনে কি পাস করতেছে, বা তুল্য কত হবে, এটা কি বোঝা যায় কিনা। নর্মালি একটু প্যাচ লাগার কথা, মানে আমার অ্যাটলিস্ট লাগছিল। তো এই টাইপের সার্কিটগুলা তোমরা ইন্টারে উঠলে আর একটু ভালো মতো জানতে পারবা এই সার্কিট সম্পর্কে। তো এটা দেওয়াটা আসলে যুক্তিগত কিনা আমি জানি না, বাট আচ্ছা, তো এই টাইপের সার্কিটগুলো আমরা আসলে একটা সূত্র ইউজ করে সলভ করতে পারি। হুইটস্টোন ব্রিজ বলে এটাকে, হুইটস্টোন ব্রিজের একটা মতবাদ আছে এখানে। তো এটা যদি আমরা আর হয়, আর ধরে নেই, মানে পি ধরি এটাকে, এটাকে যদি পি ধরি, আর এইটাকে যদি কিউ মানে কিউ ধরি, হ্যাঁ এটাকে যদি কিউ ধরি, অ্যান্ড এই যে এই রোধটাকে যদি আমরা, এটাকে যদি আর ধরি, অ্যান্ড এটাকে যদি এস ধরি, তাহলে সূত্রটা অনেকটা এইরকম যে আর বাই কিউ না, ধরো এখানে আবার আর লিখছি কেন, এটা তো পি হবে, আবারও পি এর জায়গায় আর লিখলাম, পি হবে পি কিউ আর এস। ঠিক আছে, তো সূত্রটা অনেকটা এরকম যে পি বাই কিউ ইজ ইকুয়ালস টু, যদি আর বাই এস হয়, দেখো এখানে কিন্তু পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হয়ে যাচ্ছে। 7/21 1/3, 5/15 1/3। এটা যদি ইকুয়াল হয়, তাহলে এই যে মাঝখানে যেই ব্রিজের মাঝখানে যেই রোধটা আছে, এই রোধটা নাই হয়ে যায়, মানে এই মাঝখানের লাইন দিয়ে, বা এই মাঝখানের রোধের মাঝখান দিয়ে কোনো ইলেকট্রিসিটি ফ্লো হয় না, মানে এটাকে থাকা না থাকা সেম কথা। তো তখন তো আমরা খুব সহজেই এটা সলভ করে ফেলতে পারবো, কারণ যদি আমরা এইটাকে বিবেচনা না করি, এই রোধটাকে যদি মুছে দিই, এই রোধটা ধরি নাই, এই রোধটা যদি না থাকে, তাহলে কি হয়, তাহলে এখানে 7, এখানে 21, উপরে হয়ে যায় 28, নিচে থাকে কত 15 20,
15 আর 5 20, তাহলে 28 উপরে নিচে 20। এখন এটাকে যদি আমরা সমান্তরাল বর্তনী সূত্র দিয়ে সলভ করি তাহলে এটা 1-2 ব্যাপার, এটা কোনো বিষয় না। আচ্ছা ঠিক আছে, তো এই গেল এক প্রকার, এই গেল আরেক প্রকার রোধ। তাহলে এবার দেখি আমরা আরেকটু জিনিস দেখার চেষ্টা করি। দেখো তো, এটা আরেকটা সার্কিট, এই সার্কিটের এখানে একটা রোধ আছে, এখানে আরেকটা রোধ আছে, দেন এরকম একটা কানেকশন আছে, দেন এখানে আরও কয়েকটা রোধ আছে, ঠিক আছে। তো এটা ধরো 5 ওহম অ্যান্ড এটা ধরো 4 ওহম। তাহলে দেখো তো এই সার্কিটের তুল্যরোধ কত হবে। আচ্ছা, তো এই সার্কিটের এখানে যেহেতু 4 ওহম রোধ আছে অ্যান্ড এখানে যেহেতু 5 ওহম রোধ আছে, তো তড়িৎ প্রবাহ প্রথমে ধরো এই যে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত তো আসবেই, তো কোনো নিঃসন্দেহে আসবে, কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। তো এই পর্যন্ত তড়িৎ প্রবাহ আসার পর তড়িৎ প্রবাহ দেখতে পাইলো যে এই পথে অনেকগুলো বাধা আছে এবং এই পথে কোনো বাধা নেই। তুমি যদি ভাবো তুমি হলে কোন পথ চুজ করতা, যেই পথে অনেক বাধা নাকি যেই পথে কোনো বাধা নেই? অবভিয়াসলি যে কেউই যেই পথে কোনো বাধা নাই ওই পথটাই চুজ করবে। সো এখানে তড়িৎ প্রবাহ সেম কাজটা করে। তড়িৎ প্রবাহ কী হয়, এইখান দিয়ে না গিয়ে এই পথটাও ক্রস করে দেয়, এই পথে যায় না। ও যেহেতু দেখে এই পথে কোনো বাধা নাই, ও ডিরেক্টলি এই পথ দিয়ে চলে আসে। তাহলে এই পথে যতগুলোই রোধ থাকুক না কেন, এর মাঝখান দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। সো আলটিমেটলি তড়িৎ প্রবাহ হবে কত, আর এস সমান 4 + 5 ওহম ইকুয়ালস টু 9 ওহম। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস বা আজকের আলোচনা। আশা করি তেমন কোনো কিছু বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, তো থাকুক এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।